ভাবুন তো একবার ১৮ই জুন ১৫৭৬ সালের সকাল। জায়গাটা হল আরাবল্লী পর্বতমালার একটা দুর্গম গিরিপথ, হলদিঘাটি। দুটো বিশাল সেনাবাহিনী একেবারে মুখোমুখি দাঁড়িয়ে, আর কিছুক্ষণের মধ্যেই এমন এক যুদ্ধ শুরু হতে চলেছে যা আগামী কয়েকশো বছরের জন্য বীরত্বের এক নতুন ইতিহাস লিখবে। দেখুন, একদিকে ছিল মুঘল সম্রাট আকবরের বিশাল বাহিনী, ১০,০০০-এরও বেশি সৈন্য, বিরাট অশ্বারোহী দল, যুদ্ধ হাতি, এমনকি গোলন্দাজ বাহিনী। আর তার বিপরীতে মেবারের সিংহ মহারানা প্রতাপ, তার সাথে মাত্র ১,৩০০ অশ্বারোহী আর স্থানীয় কিছু ভিল তীরন্দাজ। মানে লড়াইটা ছিল এক কথায় অসম। আসলে কি, এই লড়াইটা শুধু দুটো সেনার মধ্যে ছিল না, এটা ছিল দুটো আদর্শের সংঘাত। একদিকে সম্রাট আকবরের অপ্রতিরোধ্য সাম্রাজ্য গড়ার স্বপ্ন, আর অন্যদিকে মহারানা প্রতাপের নিজের স্বাধীনতা আর আত্মসম্মান রক্ষার অদম্য জেদ। কিন্তু প্রশ্ন হল, এমন একটা ঐতিহাসিক সংঘাতের পরিস্থিতি তৈরি হলো কি করে? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই গল্পের কেন্দ্রে থাকা দুই শক্তিশালী চরিত্রকে। তাহলে চলুন আগে এই দুই কিংবদন্তি চরিত্রের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক, যাদের ভাগ্যই হয়তো একে অপরের সাথে টাকরাবার জন্য তৈরি হয়েছিল। তো মহারানা প্রতাপ ছিলেন মেওয়ারের প্রাচীন রাজবংশের উত্তরাধিকারী। তার ছোটবেলাটা কেটেছিল আরাবলীর জঙ্গলে ভিল উপজাতির মানুষদের সাথে। ওরা তাকে খুব ভালোবেসে কিকা বলে ডাকতেন। তিনি তার পূর্বপুরুষ যেমন রানা সংজ্ঞার বীরত্বের গল্প শুনে বড় হয়েছিলেন, আর সেটাই হয়তো তার মনে দেশপ্রেম আর আত্মমর্যাদার বীজ বুনে দিয়েছিল। আর অন্যদিকে ছিলেন সম্রাট আকবর, তৈমুর আর চেঙ্গিস খানের মতো দিগ্বিজয়ীদের বংশধর। সচুন মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, আর স্বপ্ন দেখতেন পুরো ভারতীয় উপমহাদেশকে এক বিশাল মুঘল সাম্রাজ্যের ছাতার নিচে নিয়ে আসার। একজন অসাধারণ কৌশলী এবং সাম্রাজ্য নির্মাতা ছিলেন তিনি। সেই সময়টায় আকবরের সাম্রাজ্য কিন্তু হু হু করে বাড়ছিল। তার অসাধারণ কূটনীতি, বৈবাহিক সম্পর্ক আর অপ্রতিরোধ্য সামরিক শক্তির সামনে রাজস্থানের প্রায় সব রাজপুত রাজ্যই একে একে মাথা নত করছিল। কিন্তু একটা রাজ্য পাথরের মতো দাঁড়িয়েছিল, সেটা হল গর্বিত মেওয়াড়। চিত্তরগড়ের পতনের পর সিংহাসনে বসেই মহারানা প্রতাপ এক ভীষণ কঠিন শপথ নিলেন। তার এই কথাগুলোই যেন মেওয়ারের সম্মান ফিরিয়ে আনার জন্য তার সারা জীবনের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। আকবর কিন্তু প্রথমেই তলোয়ারের পথ ধরেননি। তিনি ছিলেন একজন বিচক্ষণ শাসক। তাই তিনি যুদ্ধের বদলে কূটনীতির মাধ্যমে প্রতাপকে বোঝানোর চেষ্টা করলেন। মুঘলদের বশ্যতার স্বীকার করানোর জন্য তিনি একে একে ৪ জন দূত পাঠালেন, কিন্তু প্রতাপ তার সিদ্ধান্তে একদম অটল ছিলেন। শেষমেশ দূত হিসেবে এলেন রাজা মানসিং। আর এখানেই কিন্তু পরিস্থিতি একেবারে পাল্টে গেল। প্রতাপ তার সাথে এক টেবিলে খেতে অস্বীকার করলেন, আর বললেন যে রাজপুত তার পরিবারকে তুর্কিদের সাথে বিয়ে দিয়েছে তার সাথে তিনি খাবার ভাগ করে নিতে পারবেন না। এই কথাটা ছিল একটা বিরাট অপমান, আর এটাই যুদ্ধকে একটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেল। আর এই ঘটনার পরেই কূটনীতির সব দরজা বন্ধ হয়ে গেল। এখন ফয়সালা হবে তলোয়ারে। আমরা আবার ফিরে এলাম হলদিঘাটির সেই রক্তক্ষয়ী প্রান্তরে। যুদ্ধ শুরু হতেই মহারানা প্রতাপ এমন বিধ্বংসী আক্রমণ করলেন যে মোগলদের সামনের সারি একেবারে তছনছ হয়ে গেল। এরপর শুরু হলো দুই পক্ষের বিখ্যাত সব যুদ্ধ হাতির লড়াই। কিন্তু সেই ভয়ঙ্কর সংঘর্ষে মেওয়ারের হাতি রামপ্রসাদ ধরা পড়ে যায়। ঠিক তখনই প্রতাপ তার প্রিয় ঘোড়া চেতকের পিঠে চড়ে ঝড়ের মতো এগিয়ে গিয়ে সরাসরি মানসিংহের হাতির ওপর আক্রমণ করেন। একসময় মোগলদের মনোবল প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু তখন একজন অফিসার গুজব ছড়িয়ে দেয় যে সম্রাট আকবর নিজে এসে গেছেন। এতে মোগল সৈন্যরা আবার চাঙ্গা হয়ে ওঠে। যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে দেখে ঝালা মানসিং প্রতাপের রাজকীয় চিহ্নগুলো নিজের গায়ে পড়ে নেন, যাতে মোগলরা বিভ্রান্ত হয় আর প্রতাপ যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারেন। কি অসাধারণ এক আত্মত্যাগ! আর চেতকের কথা তো না বললেই নয়। গুরুতর জখম হওয়া সত্ত্বেও এই বিশ্বাস্ত ঘোড়াটা তার প্রভুকে পিঠে নিয়ে একটা বিশাল চওড়া খাদ এক লাফে পার করে ফেলে। প্রতাপকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চেতকের এই আনুগত্য আর বীরত্ব আজও কিংবদন্তি হয়ে আছে।
অনেকে ভাবেন হলদিঘাটির যুদ্ধই হয়তো সব শেষ, কিন্তু একদমই না। মহারানা প্রতাপের জন্য আসল লড়াইটা তো শুরু হলো এরপর। যুদ্ধক্ষেত্র থেকে সরে এসে তিনি একেবারে নতুন একটা রণকৌশল নিলেন। তিনি যে পথটা বেছে নিলেন সেটা হলো গেরিলা যুদ্ধ। মানে তিনি ভিলদের সাহায্য নিয়ে আরাবুল্লির দুর্গম পাহাড় আর জঙ্গলে লুকিয়ে মুঘল বাহিনীর উপর আচমকা হামলা চালাতেন, আর তারপরেই চোখের নিমেষে উধাও হয়ে যেতেন। আর এই কৌশলের ফল কি হলো জানেন? ১৫৮২ সালে ডিওবেরের যুদ্ধে প্রায় ৩৬,০০০ মুঘল সৈন্য প্রতাপের বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ভাবুন একবার, এই জয়টা মেওয়ারের পক্ষে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। প্রতাপের নিজের বীরত্বেরও অনেক গল্প আছে। যেমন একটা গল্পে বলা হয় যে তিনি নাকি এক যুদ্ধে মুঘল সেনাপতি বহলুল খানকে তার ঘোড়া সমেত একটাই তলোয়ারের কোপে ২ টুকরো করে ফেলেছিলেন। তো এই যে সারা জীবনের লড়াই, এর শেষটা কেমন ছিল? আর মেওয়ারের এই সিংহের কিংবদন্তিটা কিভাবে টিকে রইল, চলুন দেখা যাক। ১৫৯৭ সাল মহারানা প্রতাপ মারা গেলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, এই খবরটা যখন তার আজীবনের শত্রু সম্রাট আকবরের কাছে পৌঁছল, তখন নাকি তার চোখেও জল এসে গিয়েছিল। এটা আসলে সেই অদম্য রাজার প্রতি তার গভীর শ্রদ্ধারই একটা প্রমাণ ছিল, যাকে তিনি কোনোদিনও হারাতে পারেননি। আসলে আকবরের দরবারেরই একজন কবি দুরসা আঢা সেই মুহূর্তটাকে খুব সুন্দরভাবে ধরে রেখেছিলেন। তিনি লিখেছিলেন, যার মানে দাঁড়ায়, হে প্রতাপ, আপনি কখনো আপনার পাগড়ি ঝঁকাননি। দেখুন, আপনার মৃত্যুর খবর শুনে আজ সম্রাটের মাথা উন্নত হয়েছে, তার চোখ দিয়ে জল পড়ছে। আসলে আপনিই জিতেছেন। এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে একটা যুদ্ধে আসলে জেতে কে? সে যে বিশাল ভূখণ্ড দখল করে, নাকি সে যার আত্মবিশ্বাস আর চেতনাকে কোনোদিনও জয় করা যায় না?